অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ ভাই, টানা 2 ম্যাচে। এই বাংলাদেশ অবিশ্বাস্য। এর আগের সিরিজে নিউজিল্যান্ড, তার আগের সিরিজে পাকিস্তান, তার আগের সিরিজে উইন্ডিজকে হারিয়েছে। এই বাংলাদেশ অবিশ্বাস্য পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে। বাংলাদেশ দলের এই অবিশ্বাস্য পারফরমেন্স আলোচনা করতে গেলে পেস ডিপার্টমেন্টের যে কন্টিনিউয়াস ফর্মে থাকা, প্রতিপক্ষকে চাপে রাখা এবং ব্যাটারদেরকে অন্তত একটা ব্রিদিং স্পেসে রাখা, যে বাংলাদেশ জিততে পারে, তোমাদের জন্য আমরা যা করার সবকিছু রেডি করে রাখবো, সেটা একটা বড় রোল প্লে করেছে দিনের পর দিন, মাসের পর মাস। এই বাংলাদেশকে আলোচনা করতে গেলে কিছু জায়গায় প্রচন্ড স্যাটিসফাইড হতে হয়, আবার কিছু জায়গায় ধাক্কা খেতে হয়। আজকে আলোচনা করব বাংলাদেশের এই ওয়ানডে সাইডটা, যারা বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে একটা অনিশ্চয়তার মধ্যে ছিল। এই অনিশ্চয়তা বেশি দিন আর ক্যারি করবে না, কিন্তু এই দলের সবচেয়ে বড় সমস্যার যে জায়গাটা, সেটা যেন বাংলাদেশের নেতৃত্বের জায়গায় যিনি, তার কিছু ক্ষেত্রে হীনমন্যতা, কিছু ক্ষেত্রে তিনি মনে করছেন যে তিনি বা তার থেকেও বেটার কেউ এসে তার জায়গাটা দখল করে নেবে, কনফিউশন, অন্যকে নিয়ে বেশি চিন্তা করা, যেন বাংলাদেশ দলকে এবং বাংলাদেশ দলের ওয়ানডে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে। আজকের ম্যাচ নিয়ে আলোচনা করব, এবং এই আলোচনা করার আগে, মেহেদী হাসান মিরাজের এই প্রসঙ্গ বলার আগে একটা বিষয় বলতেই হচ্ছে। আজকে যখন তিনি মাথায় বাড়ি পেলেন, আঘাত পেলেন, কেউ চাইলেও জোর করে নিশ্চয়ই মাঠের মধ্যে বমি করতে পারবে না ইনস্ট্যান্ট। ব্যথাটা সেভাবেই পেয়েছিলেন, অথবা মাথা ঘুরে গিয়েছিল, একটা বলের আঘাত। হ্যাঁ, মেহেদী হাসান মিরাজ তারপরেও মাঠে স্টে করেছেন, ছক্কা মেরে বাংলাদেশের ওই উইনিং শটটা মেরে তারপরে দলকে জিতিয়ে ওই সিচুয়েশনে মাঠ ছেড়ে হসপিটালে গেছেন। দিস ইজ হোয়াট দ্য গাটস ইজ। মেহেদী হাসান মিরাজের এই গাটসটাই আমরা আসলে চাই একজন নেতার, একজন ক্যাপ্টেনের, এবং একজন নেতা বা ক্যাপ্টেন হিসেবে তিনি তার সতীর্থদেরকে যেভাবে প্রতিপক্ষের এগেনস্টে ব্যবহার করবেন, ঠিক সেই জায়গাটায়। আজকে বাংলাদেশের বিপক্ষে যখন 81 রানে 6 উইকেট হারিয়ে গেল, 6 উইকেট হারানোর পর যখন অস্ট্রেলিয়ার 2 ব্যাটার সপ্তম উইকেটে 103 রানে পার্টনারশিপ করলেন, প্রায় 20 ওভার ধরে তারা উইকেটে থাকলেন, ওই সময়টায় বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট ছিল যেন নখদন্তহীন, কেউ কার্যকর ছিলেন না, এবং 2 ব্যাটারের একজন 110 স্ট্রাইক রেটে ব্যাট করে যাচ্ছিলেন। যখন কেউ কার্যকর ছিল না, ঠিক তখন আপনি আপনার 6th বোলিং অপশন মোসাদ্দেক হোসেন সৈকত, যিনি আগের ম্যাচে 2 উইকেট নিয়েছিলেন, 10 ওভার বল করেছিলেন, 37 রান দিয়েছিলেন, এবং ইম্পর্টেন্ট টাইমে ব্রেক থ্রু দিয়ে বাংলাদেশের ম্যাচ জয়ের ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছিলেন, সেই মোসাদ্দেক সৈকত দলে থাকার পরও, ফিল্ডিং এ থাকার পরও, স্কোয়াডে থাকার পরও, শেষ পর্যন্ত 100 রানে পার্টনারশিপ হয়ে যাওয়ার পরেও বল হাতে পেলেন না, যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের বোলিং ইনিংস টাচ করেছে 39 ওভার। মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি, মেহেদী হাসান মিরাজকে নিয়ে সমালোচনার কমন ফ্যাক্টর যেটা, যেই সমালোচনা সাংবাদিকরা করে, সমর্থকরা করে, সংগঠকরা করে, সবাই করতে পারে, সেটা হচ্ছে তিনি নিজেকে খুব বেশি ইনসিকিউর মনে করেন এই দলে। ওয়ানডে টিমে মেহেদী হাসান মিরাজ বছরের পর বছর খেলছেন, ক্যাপ্টেন হবার পর মেহেদী হাসান মিরাজের এমন কি হয়ে গেছে, এমন কি সমস্যা হচ্ছে, যে কারণে তার এই ইনসিকিউরিটি ফিল করতে হবে? মোসাদ্দেক সৈকত দলে আছে দেখে আমি বাদ পড়ে যেতে পারি, ও ভালো করলে, আমি খারাপ করলে সমালোচনা হতে পারে। একটা ম্যাচ, একটা ক্রিকেট খেলা প্রত্যেক ওভারে চেঞ্জ হয়। মেহেদী হাসান মিরাজ আজকে যখন মাঠ ছেড়েছেন, ছক্কা মেরে দলকে জিতিয়ে, বমি করার পরেও মাঠে থেকেছেন, দলের স্বার্থে নিজের জীবনের দিকে না তাকিয়ে, হসপিটালাইজ না হয়ে আরো প্রায় 10 মিনিট খেলাটা চালিয়ে গেছেন। এই মোমেন্টাম আজকের দিনে আসবে, এটা কি আগে কেউ জানতো? কেউ জানতো না। মোসাদ্দেক সৈকতকে ওই সময়টায় যখন উইকেট আপনারা কেউ নিতে পারছিলেন না, 2টা ওভার, 3টা ওভার, 5টা ওভার বোলিং করালে কেমন ক্ষতি হতো মিরাজ। গ্রেট ক্রিকেটার, পারফর্মাররা একই সাথে কি দলে কখনো থাকতে পারে না? একজন পারফর্ম করলে আরেকজনকে আউট হয়ে যায়, মানে এটা কোন সূত্র? ডেফিনেটলি পুরো ধারণাটাই রং যদি আপনি আপনার দলের পেস অ্যাটাকের দিকে তাকান। পেস ডিপার্টমেন্টে মুস্তাফিজ পারফর্মার, দ্য রিয়েল হিরো, কখনো কি তাসকিনের প্রেজেন্সের কারণে, নাহিদ রানার উঠে আসার কারণে নিজেকে ইনসিকিউর ভেবেছেন? কখনো ভেবেছেন? কখনো ভাবেন নাই। তাসকিন অলওয়েজ তার কাজটুকু করেছেন, মুস্তা তার কাজ করেছেন, রানা তার কাজ করেছেন। মিরাজ আপনি আপনার কাজ করবেন, মোসাদ্দেক তার কাজ করবে। আপনার দায়িত্ব ক্যাপ্টেন্সির জায়গায়, সেই কাজটা আপনি সুনিপুণ ভাবে করবেন। কেউ আপনার জন্য থ্রেড হয়ে যেতে পারে, মাথার মধ্যে এই আলগা টেনশন করতে গিয়ে আজকে আপনি ক্যাপ্টেন্সি ওয়াইজ যেভাবে দলকে একটা বিপদের মধ্যেই ফেলে দিয়েছিলেন ওই পার্টনারশিপটাকে অ্যালাউ করে,
বাংলাদেশ হেরে গেলে এই দায়টা পুরোটা আপনার উপরে পড়তো। বাংলাদেশের ব্যাটিং এর মিডল অর্ডারে যদি জায়গাটা দেখি আমরা, সেটা কত বড় বড় ক্রিকেটার একসাথে খেলতেন এবং তারা সাফল করে খেলতেন। কখনো সাকিবের জায়গায় রিয়াদ খেলতেন, মুশফিক 6-এ চলে গিয়েছিলেন, যেটা আবার সাকিবের জায়গা, কখনো সাকিব উপরে খেলতেন। কত কিছু ঘটেছে, কিন্তু কেউ কখনো একে অপরকে ব্যাক করা ছাড়া ল্যাং মারার চিন্তা করে নাই। মুশফিক ভালো পারফর্ম করলে সাকিব কখনো নিজেকে অনিশ্চয়তায় ফেলে নাই, অনিশ্চিত মনে করে নাই। রিয়াদের খারাপ সময়ে বাকি সব ক্রিকেটাররা তার পাশে দাঁড়িয়েছিল, বোর্ড না দাঁড়ালেও। মেহেদী হাসান মিরাজের জন্য আমার সত্যি আফসোস হয় যে আপনি যেই ক্রিকেটটা খেলবেন, আপনার যে স্কিল রয়েছে, আপনি আপনার মেধা, আপনার দক্ষতা, আপনার স্কিল নিয়ে টেনশন না করে অমুক ক্রিকেটার কি করতে পারে তারে নিয়ে টেনশন করেন। এই যে অমুক ক্রিকেটার তমুক জায়গায় পারফর্ম করলে আপনার ঝামেলা হয়ে যাবে, এই টেনশনটা মিরাজ আপনার ব্যক্তিগত পারফরমেন্স এবং অ্যাজ দ্য ক্যাপ্টেন, অ্যাজ দ্য লিডার অফ দ্য টিম, ক্যাপ্টেন ওয়াইজ পারফরমেন্সকে দারুণভাবে, বাজেভাবে প্রশ্নবিদ্ধ করছে। বুঝতে পারছেন কি? আপনি সেই ক্যারেক্টার, যেই ক্যারেক্টারটা আজকে আপনি শো করেছেন ওয়াইল বাংলাদেশ ব্যাটিং। আপনি মাঠে ছিলেন, আপনি ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছেন, আপনি মাথায় বল লাগার পরও মাঠ ছাড়েন নাই। দিস শুড বি ইউর ক্যারেক্টার। আপনি যখন নেতা, যেই ক্রিকেটার আপনার প্রতিপক্ষের এগেনস্টে সফল হবে, আপনি তাকে কাজে লাগাবেন। সে উইকেট পেলে, আপনি উইকেট না পেলে আপনার অবস্থানটা খারাপ হয়ে গেল, এই ফেসবুকীয় চিন্তা থেকে মেহেদী হাসান মিরাজ আপনার বের হওয়ার সময় এসেছে। গুড লাক টু ইউ অ্যান্ড ইউর টিম।